তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 14 নম্বর সেটটা অর্থাৎ লাস্ট সেটটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন কী বলেছে যে ন্যায্য অধিকার নীতির মূল কথা ছিল কি? মূল কথা কী ছিল বলো তো? আসলে ফরাসি বিপ্লবের পূর্বেকার যে রাজবংশ, সেই রাজবংশকে পুনঃপ্রতিষ্ঠা করা। এ হিস্ট্রি অফ মডার্ন ফ্রান্স গ্রন্থটির রচয়িতা কে? এটা কিন্তু তোমার কোববান হবে। বলকান অঞ্চলগুলির অন্তর্ভুক্ত ছিল রোমানিয়া। ইংল্যান্ডে একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম গ্লাসগো। রি-ইন্স্যুরেন্স সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এটা তোমার 1887 সালে স্বাক্ষরিত হয়। ফেলান্তর গঠনের কথা বলেছিলেন কে? বলেছিলেন শার্ল ফুরিয়ার বলেছেন। কত খ্রিস্টাব্দে বিপ্লবকে রাশিয়ার ইতিহাসে প্রথম বিপ্লব বলা হয়? এটা বলা হয়েছে 1905 খ্রিস্টাব্দকে। 1932 খ্রিস্টাব্দে জার্মানির প্রেসিডেন্ট কে ছিলেন বলতো? হিন্ডেনবুর্গ ছিলেন জার্মানির প্রেসিডেন্ট। এবার 2-এর প্রশ্নগুলো দেখো, অর্থাৎ বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো। ভিয়েনা সম্মেলনের পর বেলজিয়াম কোন দেশের সঙ্গে বেলজিয়ামকে যুক্ত করা হয়? আসলে হল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়েছিল। সুয়েজ খাল খননের প্রথম স্থপতি কে ছিলেন? ফার্দিনান্দ দ্য লরেন্স। কোন ফরাসি সম্রাট বা সেনাপতি মারানের যুদ্ধে জার্মান বাহিনীকে পরাজিত করেছিলেন? জোফে কিন্তু মারানের যুদ্ধে জার্মান বাহিনীকে পরাস্ত করেছিলেন। এর সত্য মিথ্যাগুলো দেখো। লুই ফিলিপ বুরবংশের রাজা ছিলেন। এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু তোমার লুই ফিলিপ কিন্তু অর্লিয়েন্স বংশের ছিল, তাহলে এটা কি হয়ে গেল? মিথ্যা হয়ে গেল। ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন জন কে? আচ্ছা, ওয়াটার ফ্রেম তাহলে রিচার্ড আর্কাইট কী করেছিল বলো তো? আমরা জানি যে তাহলে এটাও কিন্তু তোমার মিথ্যা হলো। হ্যাঁ, আভান্তি পত্রিকার সম্পাদক ছিলেন মুসোলিনি। এইটা কিন্তু তোমার সত্য। এবার ব্যাখ্যাগুলো দেখো, যে প্রথম ব্যাখ্যাটা কী বলেছে, যে বিবৃতি কী বলেছে? এই শিল্প বিপ্লব উপনিবেশবাদের সম্প্রসারণে সাহায্য করেছিল। এটা কি শিল্প বিপ্লব পুঁজিবাদের উদ্ভব ঘটিয়েছিল, নাকি শিল্প বিপ্লব ধর্ম প্রচারকদের উপনিবেশ সম্প্রসারণে উৎসাহ দেয়, নাকি তোমার হলো শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রির জন্য বাজার দখলের কিন্তু প্রয়োজন ছিল? তাহলে আমার কিন্তু উত্তরটা কিন্তু সি নাম্বারটা হচ্ছে, মানে 3 নাম্বারটা হচ্ছে। আচ্ছা, এইবার প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কেন? প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য। বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে দেখো, এগুলো চলো আমরা পিডিএফ থেকে বানিয়েছি, পিডিএফ থেকে দেখবে। ম্যাথসিনির সঙ্গে কাভুরের আদর্শগত কী পার্থক্য ছিল? ম্যাথসিনি ও কাভুরের উভয়েরই লক্ষ্য ছিল বৈদেশিক প্রভাব থেকে ইতালিকে মুক্ত করা, তবু উভয়ের মধ্যে বেশ আদর্শগত পার্থক্য লক্ষ্য করা যায়। ম্যাথসিনি ছিলেন আদর্শবাদী ও কাভুর ছিলেন বাস্তববাদী। ম্যাথসিনি বিশ্বাস করতেন যে যুবশক্তির দ্বারা ইতালির মুক্তি সম্ভব, আর কাভুর ইতালির মুক্তির জন্য বৈদেশিক সহায়তার উপর জোর দিয়েছেন। তারপরে কি বলছে? ম্যাথসিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন, আর কাভুর সাম্প্রদায়িক রাজতন্ত্রের সমর্থক ছিলেন। কোন দুটি প্রদেশকে কেন্দ্র করে প্রাশিয়া ও ডেনমার্কের মধ্যে যুদ্ধ হয়েছিল? স্লেজউইক আর হলস্টেইন দুটি প্রদেশকে কেন্দ্র করে প্রাশিয়া ও ডেনমার্কের মধ্যে যুদ্ধ হয়েছিল। আলজেরিয়া ও আবিসিনিয়া কাদের উপনিবেশ ছিল? এটা কিন্তু তোমার ফরাসিদের উপনিবেশ ছিল। তৃতীয় শক্তি বা তৃতীয় আতাত কবে গড়ে ওঠে বলতো? 1907 সালে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আতাত গড়ে উঠেছিল। আচ্ছা, বলশেভিক ও মেনশেভিক কাদের বলা হয়? 1898 খ্রিস্টাব্দে রাশিয়ায় কার্ল মার্কসের আদর্শে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠিত হয়। 1903 খ্রিস্টাব্দে মতপার্থক্যের জন্য এই দলটি বলশেভিক ও মেনশেভিক দুটি নামে বিভক্ত হয়ে যায়। সংখ্যাগরিষ্ঠ দলটি বলশেভিক নামে পরিচিতি লাভ করে, আর সংখ্যালঘিষ্ঠ যে দলটা সেটা মেনশেভিক নামে পরিচিতি লাভ করে। উইড্রো উইলসনের 14 দফা নীতির যে কোনো দুটি শর্ত উল্লেখ করো। মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে 14 দফা নীতি শর্ত ঘোষণা করেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে, সর্বোপরি জাতি গোষ্ঠীকে আত্মনিয়ন্ত্রণ ও স্বায়ত্ত শাসনের সুযোগ দিতে হবে। বিভাগ হয়ে দেখো, ম্যাথসিনির পূর্বে ইতালিতে জাতীয়তাবাদী আন্দোলন কেমন ছিল? 19 শতকে ইউরোপের একটি অন্যতম যুগান্তকারী ঘটনা হলো ইতালির ঐক্য আন্দোলন, রিজিমেন্টো কথাটির অর্থ নবজাগরণ। ইতালিতে ত্রোয়া, কান্তো, কাপ্পেনি প্রমুখ ঐতিহাসিক, লিওপার্টি ও এজেন্সি প্রমুখ উপন্যাসিক, নাট্যকার, চিন্তাবিদের রচনাবলী ইতালিবাসীর মনে জাতীয় গৌরব চেতনার বোধ জাগ্রত করে।
এই নতুন চেতনা বা আলোড়নই ইতালির ইতিহাসে রিজিমেন্টো নামে পরিচিত। এর মাধ্যমে ইতালীয়রা তাদের অতীত গৌরব সম্পর্কে সচেতন হয় ও বৈদেশিক শাসন ও শোষণে অতিষ্ঠ ইতালিবাসী 1830 থেকে 48 খ্রিস্টাব্দে এই প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল বিদেশি শাসন থেকে মুক্তি ও সংস্কারমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করা। আচ্ছা, কার্বোনারি আন্দোলন কি? ইতালির ওই দেশপ্রেমিকরা ফরাসি বিপ্লবের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে বিদেশি শাসকের হাত থেকে দেশকে মুক্ত করার উদ্দেশ্যে নানা স্থানে গুপ্ত সমিতি গড়ে তোলেন। এর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল কার্বোনারি দলের লক্ষ্য ছিল জ্বলন্ত অঙ্গারবাহী। এর প্রধান কেন্দ্র ছিল নেপলস। তাদের মূল লক্ষ্য ছিল ইতালি থেকে বিদেশি শাসনের উচ্ছেদ ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা ও জনগণের ব্যক্তিগত স্বাধীনতা অর্জন। কার্বোনারি ও অন্যান্য গুপ্ত সমিতির পরিচালনায় নেপলস ও পিডমন্টে গণ অভ্যুত্থান ঘটে। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়ে তার গণবিপ্লবের সূচনা করে, যদিও অস্ট্রিয়া এগুলি কিন্তু কঠিন হাতে দমন করে এবং ইতালির জাতীয়তাবাদী আন্দোলন, এই আন্দোলনগুলির অবদান কিন্তু অনস্বীকার্য। ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলিকে কীভাবে ব্যবচ্ছেদ করেছিল? দেখো, চীনের ব্যবচ্ছেদ। 19 শতাব্দীতে চীনে মাঞ্চু রাজবংশের অবদার্থতার সুযোগে ইউরোপীয় দেশগুলি সেখানে রাজনৈতিক আধিপত্য স্থাপনের জন্য উৎসাহী হয়ে ওঠে এবং জনৈক ঐতিহাসিক হেরল্ড ভিনেক এর ভাষায় তরমুজকে যেমন লোকে খণ্ড খণ্ড করে সেইভাবে ইউরোপের ঔপনিবেশিক শক্তিগুলি চীনা তরমুজকে খণ্ড খণ্ড করে আহার করতে উদ্যত হয়। ব্রিটেন। প্রথম ইঙ্গোচীন যুদ্ধে চীনকে ব্রিটেন পরাজিত করে। নানকিং সন্ধির দ্বারা হংকং বন্দর, কইলুন দ্বীপ, দক্ষিণ চীনের ক্যান্টন সহ 5টি বন্দর ব্রিটেনের হস্তগত করে এবং দ্বিতীয় ইঙ্গোচীন যুদ্ধেও ব্রিটেন ফ্রান্সের সঙ্গে তিয়েনজিনের সন্ধি স্বাক্ষর করলে 11টি বন্দর বিদেশি বণিকদের কাছে উন্মুক্ত হয়। তারপরে জার্মানি দেখো, জার্মানি চীনের কিয়াওচাও বন্দর দখলের পর শান্টুং প্রদেশ অধিকার কায়েম করে। ফ্রান্স ইন্দোচীন ও আনাম থেকে চীনের ভেতর পর্যন্ত চীন নিজ নিয়ন্ত্রণে রেলপথ গঠনের সুযোগ সুবিধা পায়। ফলে ইউনান, কোয়াংশি ইত্যাদির অঞ্চলের খনিজ সম্পদ রেলপথ দ্বারা ফ্রান্সে নিয়ে যাওয়ার সুযোগ লাভ করে। রাশিয়া পোর্ট আর্থার বন্দর ও লিয়াওটাওর উপদ্বীপ দখল করে। এছাড়া রাশিয়া চীনে বক্সার বিদ্রোহের সুযোগ গ্রহণ করে মাঞ্চুরিয়া দখল করে নেয়। আমেরিকা যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে আমেরিকা যুক্তরাষ্ট্র উপলব্ধি করে যে এইসব দেশ মিলে চীন দখল করে নিলে মার্কিন বাণিজ্যের আর কোনো সুযোগ থাকবে না। ফলে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে ওপেন ডোর পলিসি বা উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করে। এই নীতিতে চীনে ইউরোপীয়দের অধিকৃত অঞ্চলগুলিতে আমেরিকাকে বাণিজ্যের সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়। ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলো কী? প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর মিত্রশক্তিবর্গের সঙ্গে জার্মানির ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির দলিলে জার্মানিকে যুদ্ধ অপরাধী বলে ঘোষণা করা হয়। অর্থনৈতিক শর্তাবলী আরোপ করা হয়, যাকে জার্মান জাতীয়তাবাদীর ঐতিহাসিকরা জবরদস্তিমূলক চুক্তি বলে উল্লেখ করেছেন। ভার্সাই চুক্তির অর্থনৈতিক শর্তাবলীর মূল উদ্দেশ্য ছিল জার্মানিকে অর্থনৈতিকভাবে দুর্বল করা। ইউরোপের রাজনীতিতে জার্মানি যাতে ভবিষ্যতে রাজনৈতিক শক্তিশালী হয়ে উঠতে না পারে তার ব্যবস্থা করা। অর্থনৈতিক শর্তাবলী দেখো, জার্মানির ওপর যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 660 কোটি পাউন্ডের অর্থ চাপানো হয়। জার্মানি মোট 67টি কয়লা খনি এবং 53টি জিঙ্ক ও সীসার খনি পোল্যান্ডের অধীনে থাকবে। ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ প্রভৃতি রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে লোহা, কাঠ, রাবার ইত্যাদি যোগান দেওয়ার দায়িত্ব জার্মানিকে দেওয়া হয়। জার্মানির বড় বড় বাণিজ্যের বন্দরগুলি ফ্রান্স ও যুদ্ধজাহাজ ইংল্যান্ড পাবে। জার্মানির এলবা, ওডার, রাইন, দানিউব প্রভৃতি নদী আন্তর্জাতিক শাসনাধীনে থাকবে, যাতে সুইজারল্যান্ড ও চেকোস্লোভাকিয়ার মতো দেশগুলোই সমুদ্রপথে যাতায়াত সহজ হয় এবং জার্মানির মিত্রপক্ষকে 5000 রেলওয়ে ইঞ্জিন ও 1.5 লক্ষ মোটর গাড়ি প্রদান করতে বাধ্য থাকবে। জার্মানির বাইরে বসবাসকারী জার্মান নাগরিকদের সম্পত্তি মিত্রশক্তি বাজেয়াপ্ত করতে পারবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।